সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি অরূপ কুমার পাল, প্রভাষক সমাজকর্ম বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আশা করি প্রত্যেকেই নিজ নিজ বাসায় অবস্থান করে কুশলে আসো, সেই সাথে আশপাশের সবাইকে করোনা সম্পর্কে সচেতন রাখতেছো, নিজেও সচেতন আসো। এই প্রত্যাশায় আমাদের কার্যক্রম আজ শুরু করছি। আজকে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব, উক্ত আলোচনার ফলে তোমরা যে শিখন ফলগুলো পাবা সেগুলো হচ্ছে সামাজিক সমস্যার ধারণা পাবা, সামাজিক সমস্যার যে সকল বৈশিষ্ট্য আছে সেগুলো জানতে পারবে, সামাজিক সমস্যার কারণ বর্ণনা করতে পারবে, জনসংখ্যার সমস্যা সম্পর্কে জানবে, জনসংখ্যার সমস্যার কারণ, পরিস্থিতি, প্রভাব সম্পর্কে জানবে, জনসংখ্যার সমস্যা মোকাবেলায় সমাজকর্মীর যে ভূমিকাগুলো আছে সে সম্পর্কে অবহিত হবে। তারপরের যে সামাজিক সমস্যা আরেকটি আছে বেকারত্ব, সেই বেকারত্ব সম্পর্কে ধারণা পাবে, বেকারত্ব সমস্যার কারণ, পরিস্থিতি, প্রভাব জানবে, বেকারত্ব মোকাবেলায় পেশাদার সমাজকর্মীদের যে সকল ভূমিকা রয়েছে সে সম্পর্কে তোমরা শিখবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দ্বিতীয় অধ্যায় সম্পর্কে জেনেছো। আমরা বর্তমানে তৃতীয় অধ্যায়ে আছি। তৃতীয় অধ্যায় সামাজিক সমস্যা সম্পর্কে আলোচনা করা হয়েছে। স্লাইডে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। এটি কি সমস্যা? এটি আমাদের খুবই একটি পরিচিত সমস্যা, সামাজিক সমস্যা, জনসংখ্যা বৃদ্ধির কুফল এই সম্পর্কিত ছবিটি রয়েছে। সামাজিক সমস্যার ধারণায় আমরা আসি। আসার আগে একটু সংক্ষেপে আমরা জানার চেষ্টা করি এই প্রবলেম শব্দটির উৎপত্তি কিভাবে আসছে। প্রবলেম থেকে তোমার এই যে আমাদের সামাজিক সমস্যা, সোশ্যাল প্রবলেম, এই বিষয়টা আমরা একটু অবহিত হব সংক্ষেপে। প্রবলেম শব্দটি মূলত গ্রিক শব্দ প্রবলেমা হতে এসেছে, যার অর্থ এমন একটি নিক্ষেপিত ঘটনা যা মানুষের চিন্তাভাবনা বা মনোযোগকে আকর্ষণ করবে এমন বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, সামাজিক সমস্যা কারো কাছে প্রত্যাশিত, কারো কাছে আবার অপ্রত্যাশিত। কেমন প্রত্যাশিত? কারো পৌষমাস, কারো সর্বনাশ। মনে করো যে মাদক গ্রহণ করে, তার কাছে তো সামাজিক যে সমস্যা মাদকাসক্তি সেটা কখনো সমস্যাই নাই, তার কাছে বরং আনন্দের বিষয়। কিন্তু সমাজের যে মেজর মানুষ আছে তাদের কাছে এটা সমস্যা। ঠিক একইভাবে ইপটিজিং, যে ইপটিজিং করে তার কাছে সমস্যা নাই, তার কাছে মজার বিষয় বা এনজয়েবল। কিন্তু যে ইপটিজিংয়ের শিকার তার কাছে এটা সামাজিক সমস্যা, বা সেই শিকারের যে ভুক্তভোগী ব্যক্তিটি আছে তার পারিপার্শ্বিকতার সাপেক্ষে যেসব তার শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদের কাছে এটি সমস্যা। সেজন্য বলা হচ্ছে সামাজিক সমস্যা হলো কোনো সমাজের বেশিরভাগ মানুষের কাছে অপ্রত্যাশিত আচরণ, যেটা মানুষ কারো কাছ থেকে আশা করে না যেমন আচরণ করবে, যে আচরণ পরিবর্তন প্রয়োজন বলে বেশিরভাগ মানুষ মনে করে। বিষয়টা হচ্ছে এমন যে আচরণটা ধরো যে একজন লোক করছে সেটা তার কাছে সমস্যা নয়, কিন্তু সমাজের যে বেশিরভাগ মানুষ আছে সেটার কাছে এই আচরণটি সমস্যা। প্রাকৃতিক কারণে কোনো সমস্যাকে সামাজিক সমস্যা বলা যাবে না। মনে করো যে কোনো জায়গায় ভূমিকম্প হয়েছে, জলোচ্ছ্বাস, এর কারণে কোনো সমস্যার সৃষ্টি হয়েছে, এটা কি সামাজিক সমস্যা? না। সামাজিক সমস্যা মানুষ দ্বারা সৃষ্টি হবে এবং মানুষ এর ভুক্তভোগী। মূলত সামাজিক প্রেক্ষাপট, সমাজ থেকে সমস্যাটি উদ্ভূত হবে, প্রকৃতি থেকে নয়। সেজন্য এটি সামাজিক সমস্যা। সামাজিক সমস্যা দেখো যে বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন বিভিন্ন মনীষীরা, কিংবা আমার এটা নিজের ভাবে আমি তৈরি করছি। এটা তোমাদের কাছে আশা করি খুব সহজ সরল হবে এবং এটি তোমরা করায়ত্ত করতে পারবে। দেখো সংজ্ঞাটি এমন, সামাজিক সমস্যার ক্ষেত্রে বলছে সামাজিক পারস্পরিক সম্পর্ক, প্রচলিত জীবনধারা যেটা চলে আসছে দীর্ঘকাল থেকে, সামাজিক আদর্শ ও সামাজিক মূল্যবোধ সংশ্লিষ্ট সমস্যা যা সমাজের সিংহভাগ মানুষের কাছে অপ্রত্যাশিত, যেটা মানুষ আশা করে না, অবাঞ্ছিত, অস্বাভাবিক, যেটা কি হবে তোমার পরিমাপযোগ্য, বিশেষ অবস্থা যা প্রচলিত
পরিপন্থী প্রচলিত যে মূল্যবোধ রয়েছে, যার দ্বারা মানুষের কোন আচরণটি করা উচিত কোনটি করা নয় সেটা নির্ধারণ করে মূল্যবোধ। এই সামাজিক যে মূল্যবোধ রয়েছে এই মূল্যবোধের বিপরীতে অবস্থান করে সামাজিক সমস্যা। উক্ত সমস্যা নির্মূল, একেবারে যদি নির্মূল করতে চাও, ধরো মাদকাসক্তি একেবারে যদি নির্মূল করা সম্ভব, আবার এটাকে মিনিমাইজ বা কমিয়ে আনাও সম্ভব, প্রশমিত করার জন্য মানুষের সংঘবদ্ধ কার্যক্রম আবশ্যক। মানে একটা মানুষ এই কাজ করতে পারবে না, একটি সংঘ, দল বা সমষ্টির যৌথ প্রচেষ্টা এখানে আবশ্যক। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার জন্য এটি গুরুত্বপূর্ণ এবং সমাজকর্মী এবং সমাজবিজ্ঞানের শিক্ষার্থী হিসেবেও এই বৈশিষ্ট্যগুলো জানা জরুরি। তোমরা এর বেশিরভাগই জানো, তারপরেও আমি অ্যাড করছি একটু। সামাজিক সমস্যা প্রথমে বুঝতে পারছো নাম থেকে, এটা কোথা থেকে উদ্ভূত হয়েছে? সমাজ থেকে। সমাজ বলতে এখানে মানুষ। প্রচলিত মূল্যবোধ পরিপন্থী। প্রচলিত মূল্যবোধ আমাদেরকে ধারণা দেয় কোন আচরণটি আমরা করব, কোন আচরণটি আমরা করব না। কিন্তু এই সামাজিক সমস্যা হচ্ছে প্রচলিত মূল্যবোধের বিপরীতে চলে যায়। পরিমাপযোগ্য। এখন সামাজিক সমস্যা কিভাবে পরিমাপযোগ্য? এটা কি তোমার চাল ডাল সেই তেলের মতো লিটার দিয়ে মাপবে, না তোমার দাঁড়িপাল্লা দিয়ে মাপবে? না, এটার পরিমাপযোগ্য বিষয়টা আলাদা, একটু গবেষণামূলক। যে ধরো মাদক গ্রহণের পরিমাণ, মাদকাসক্তির পরিমাণ 5 বছরে বেড়েছে না কমেছে, কি পরিমাণ মাদক আসছে, কি পরিমাণ মাদক আসে নাই, ইপটিজিংয়ের ঘটনা কেমন ঘটছে, কমছে না বাড়ছে, সংখ্যা দ্বারা এগুলোকে প্রকাশ করা হয়। অর্থাৎ এটা তোমার দাঁড়িপাল্লা দিয়ে মাপা যাবে না, কিংবা সেই তোমার এই যে লিটারে কেরোসিন যেভাবে মাপি সেভাবে মাপার বিষয় নয়। সমাধানযোগ্য। যেহেতু সামাজিক সমস্যা মানুষের দ্বারা সৃষ্ট, সমাজ হতে উদ্ভূত, সমাজের যে সম্পর্কে জাল রয়েছে এটার সাথে সম্পর্কিত, তাই সামাজিক এই সমস্যাকে মানুষের যৌথ প্রচেষ্টার দ্বারা সমাধান করা সম্ভব। সমাজের সিংহভাগ মানুষ ক্ষতিগ্রস্ত। আমি তোমাদের আগেও বলেছি যে কারো কাছে সামাজিক সমস্যা পৌষ মাস, কারো কাছে সর্বনাশ। এই সামাজিক সমস্যা তখনই সামাজিক সমস্যা বলা যাবে যখন সমাজের বেশিরভাগ মানুষের কাছে এটা নেতিবাচক বা ক্ষতিগ্রস্ত একটি প্রভাবক হিসেবে কাজ করবে। সামাজিক সমস্যার আরেকটি বৈশিষ্ট্য কি? পরিবর্তনশীল। যে সামাজিক সমস্যা তোমার চলে আসছে, মনে করো দুর্নীতি। দুর্নীতি একটি সামাজিক সমস্যা, এটা চলে আসছে অনেক আগে থেকে, কিন্তু এটা ডাইমেনশন, এই যে আধুনিক যে যুগ, এই যে তোমার তথ্য প্রযুক্তির যুগ, প্রতিনিয়ত এগুলো চেঞ্জ হচ্ছে। তথ্য প্রযুক্তির দ্বারা করাপশন বাড়ছে, কিংবা তোমার ইপটিজিংয়ের ধারণা বলো, যেরকম এগুলো প্রতিনিয়ত পরিবর্তনশীল হচ্ছে। মাদক গ্রহণের ঘটনা বলো, এরকম যেসব অনেকগুলো সামাজিক সমস্যা আছে, এগুলো প্রতিটি যুগের সাথে তালের সাথে পরিবর্তন হচ্ছে। সামাজিক সমস্যাগুলো পারস্পরিক নির্ভরশীল। মনে করো বেকারত্ব সামাজিক সমস্যার সাথে কিভাবে তোমার মাদকাসক্তি জড়িত হলো, কিংবা যৌতুক আসলো। এখন মাদকাসক্ত ছেলে প্রথমে মাদকাসক্ত কি থাকে না। বেকার ছেলে যখন চাকরি পাচ্ছে না, আশপাশের লোকজন তাকে কটূক্তি করে, সে হতাশায় ভোগে, তখন এক পরিস্থিতিতে সে মাদক গ্রহণ করলো। মাদক গ্রহণ করার ফলে সে যখন টাকা পয়সা পাচ্ছে না, সে ছিনতাইয়ে যাচ্ছে, তোমার আরও যেসব নেগেটিভ কর্মকাণ্ড আছে সেই সবে সে জড়িয়ে পড়ছে। প্রতিটা সামাজিক সমস্যায় একটি আরেকটির সাথে সম্পর্কিত এবং একটি অন্যটির ফলাফল এবং কারণ। যৌথ প্রচেষ্টায় সমাধানযোগ্য। সামাজিক সমস্যা যৌথ প্রচেষ্টা ছাড়া সমাধানযোগ্য কখনোই সম্ভব নয়। কোনো মানুষ একক প্রচেষ্টা এটাকে নির্মূল করতে পারবে না। এজন্য দলীয় সমষ্টিগত প্রচেষ্টা দরকার। সামাজিক সমস্যা মানুষের সৃষ্টি। সামাজিক সমস্যা তোমরা যে নামটা শুনেই বুঝতে পারতেছো, সমাজ থেকে উদ্ভূত। সমাজ মানে এখানে মানুষ, মানুষের হাত দ্বারা, কার্যকলাপ দ্বারা, মূল্যবোধ পরিপন্থী কার্যকলাপ হতেই এই সামাজিক সমস্যার উদ্ভব। সামাজিক সমস্যার কারণ। প্রথমে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি যেটি দেখেছি সেটি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক নানা দুর্যোগ আসে, বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প অ্যান্ড সো অন। এই দুর্যোগগুলো মানুষের জীবনের যে গতিধারা আছে, স্বাভাবিক গতিধারা, সেগুলোকে চেঞ্জ করে দেয়, পরিবর্তিত করে দেয়। এখন মনে করো
বিশাল একটি জলোচ্ছ্বাস আসলো, ঘূর্ণিঝড় হলো। এর ফলে একটি ছোট পরিবার দিন আনে দিন খায়, তার ঘর বাড়ি সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেল। এর ফলে উক্ত পরিবারটি স্বাভাবিকভাবে বেকার হয়ে পড়বে, তার বাসস্থান থাকবে না, মৌলমানবিক চাহিদা পূরণ করতে অসমর্থ হয়ে পড়বে। তারা একসময় যদি কর্মসংস্থান না হয় বাধ্য হয়ে পেটের তাগিদে নানা যেসব তোমার সামাজিক অন্য সমস্যা আছে, ছিনতাই, তারপরে ডাকাতি, যেটা বলো না কেন, এসবে জড়িয়ে পড়বে, হতাশায় থাকবে, মাদক নিতে পারে, যৌতুক নিতে পারে, নানা ধরনের এই সামাজিক সমস্যা এখান থেকে উদ্ভূত হবে। তারপরে দেখো কি কারণ, আরেকটি কারণ অধিক জনসংখ্যা। জনসংখ্যা যখন বেশি হয় স্বাভাবিকভাবেই মানুষের যে মৌলমানবিক চাহিদাগুলো রয়েছে সেগুলো পূরণ হয় না। এর ফলে মানুষ এই চাহিদাগুলো পূরণ করতে তার যে শরীরের জোর, মাথার বুদ্ধি যেই থাকুক না কেন, সেটা দিয়ে সে তার নেগেটিভ কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে ফেলে, ছিনতাই করতে বাধ্য হয়, মাদক নিতে বাধ্য হয়, যাবতীয় যা কিছু আছে সব কিছুর সাথে সে নিজেকে জড়িয়ে ফেলে। সাংস্কৃতিক আগ্রাসন। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দেশে যে সকল নতুন অনেক সংস্কৃতি এসেছে এগুলো মূলত বিশ্বায়নের ফলে এসেছে। এই সাংস্কৃতিক আগ্রাসনের কারণে যারা স্বল্প শিক্ষিত বা উঠতি বয়সী তরুণ সমাজ আছে তারা এই সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হয়ে সামাজিক সমস্যায় জড়িয়ে পড়ে। এক ভদ্রলোক সিনেমায় দেখেছেন শাহরুখ খান মদ খাচ্ছেন, তো সে এসে মদ খাওয়া শুরু করে দিয়েছে। বাড়ির লোকজন জিজ্ঞাসা করছে যে তুমি মদ পান করছো কেন? বলে শাহরুখ খান এরকম একটা বিখ্যাত লোক, ভদ্রলোক, সে মদ খেলে আমি কেন খাবো না, আমিও তার মতো ভদ্র বিখ্যাত হব। এই যে সাংস্কৃতিক আগ্রাসন, বোঝার ভুল, এখান থেকে অনেক সমস্যার সৃষ্টি হয়। সে মাদকাসক্ত হয়ে যাবে, তারপর যখন টাকা থাকবে না সে ছিনতাই করবে, যাবতীয় যা কিছু আছে আরো সামাজিক সমস্যায় সে নিজেকে জড়িয়ে ফেলবে। তারপরে দেখো শিক্ষার্থীরা, সনাতন কৃষি চাষাবাদ যে ব্যবস্থা আছে সেখানে আমাদের যে কৃষি ব্যবস্থা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে এখনো এটি সেই পুরাতন আমলে রয়ে গেছে। এখানে যদি প্রোডাকশন বাড়ানো যায় তাহলে বেকারত্ব ঘোচানো সম্ভব। তারপরে মানুষের কর্মসংস্থান হবে, যারা কর্মসংস্থান কাজের ভিতর নিয়োজিত থাকবে তারা কোনো খারাপ কাজে থাকতে পারবে না, মাদকে জড়িত হবে না, যৌতুক নিতে চাবে না, ইফটিজিং করবে না, কাজের মাঝখানে থাকবে। কিন্তু এই সনাতন কৃষি ব্যবস্থার ফলে মানুষের যে আয় দরকার সেই আয়টি নিশ্চিত হচ্ছে না। ন্যূনতম জীবনযাত্রার মান বজায় রাখার জন্য যে টাকা পয়সার দরকার সেই টাকা পয়সা এখান থেকে আর্ন করতে তারা পারে না। একটি পুকুর আছে মনে করো, পুকুরে মাছ চাষ করতে পারো তুমি, তার উপরে মাছা দিয়ে তুমি মুরগির খামার করতে পারো, ছাগলের খামার করতে পারো, আবার পুকুরের পাড়ে তুমি আম গাছ লাগাতে পারো, তারপরে যে সবজি রয়েছে সবজি চাষ করতে পারো। কিন্তু আমি সেই পুকুর ফেলে রেখে দিয়েছি, মাছ চাষ করলাম না, কিংবা সেই ভালোভাবে চাষাবাদ করছি না, তাহলে কি আমার ইনকাম সেরকম হবে? হবে না। সেই পুরাতন পদ্ধতিতে আসি, কিন্তু বর্তমান প্রযুক্তি যদি ব্যবহার করি তাহলে আমার ইনকামও বাড়বে এবং সামাজিক সমস্যারও সৃষ্টি হবে না, উন্নত জীবনযাপনের দিকে আমরা ধাবিত হতে পারবো। তারপরে দেখো কারিগরি শিক্ষার অপ্রতুলতা। কারিগরি শিক্ষার ফলে মানুষ তার আয় বর্ধনমূলক কাজে সরাসরি নিযুক্ত হতে পারে। কারিগরি শিক্ষার মাধ্যমে ধরো যে মনে করো তুমি রেডিও, টেলিভিশন, ফ্রিজ, মোবাইল, এই ইলেকট্রনিক্স জিনিসপাতিগুলো মেরামত করা শিখলো, কিংবা মোটর ড্রাইভিং, মোটর গাড়ি ঠিক করা, এই সমস্যাগুলো যদি ঠিক করতে পারে সে বেশি টাকা ইনকাম করতে পারবে। বিদেশে আমাদের যে শ্রমশক্তি রয়েছে সেখানে দক্ষ শ্রমশক্তি আমরা পাঠাতে পারি না। যদি কারিগরি শিক্ষার প্রসার ঘটানো সম্ভব হয় তাহলে আমরা আরও বেশি লোক পাঠাতে পারবো, তাদের কর্মসংস্থান হবে এবং এইসব সামাজিক সমস্যার পরিমাণ কমে আসবে। মূলত এসব কারণে কারিগরি শিক্ষার অপ্রতুলতার কারণেও সামাজিক সমস্যা সৃষ্টি হয়ে থাকে। রাজনৈতিক অস্থিরতা। রাজনৈতিক যে গোলমাল থাকে, এতে করে ধরো যানবাহন বন্ধ থাকলো, দোকানপাট বন্ধ আছে, তাহলে স্বাভাবিকভাবে মানুষের রুটি রোজগারে এর প্রভাব পড়ে নেতিবাচক। এর ফলে মানুষ শয়তান মস্তিষ্ক, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা কথা আছে, মানুষ উদ্ভট চিন্তা ভাবনা করে, অনেক খারাপ কাজে লিপ্ত হয়ে পড়ে। তারপর তোমার এই যে টাকা পয়সা থাকে না, বাধ্য হয়ে যে চুরি ডাকাতি ছিনতাই মাদকের কাছে চলে যায়, এসব কারণে সমস্যা সৃষ্টি হয়ে থাকে। দুর্নীতি। দেখো দুর্নীতি একটি সামাজিক সমস্যা এবং অন্য সামাজিক সমস্যার একটি অন্যতম কারণ।
দুর্নীতির ফলে মানুষের যে মৌলমানবিক চাহিদার অধিকার রয়েছে সে ন্যূনতম মৌলমানবিক চাহিদা পূরণের অধিকার ব্যাহত হয়। কর্মসংস্থান সৃষ্টির জন্য যে বাজেট থাকে, টাকা পয়সা থাকে, সেখানে যদি দুর্নীতি থাকে, এর সুষ্ঠু ব্যবহার না হলে বেকার ছেলেরা সেখানে কর্মসংস্থানের সুযোগ পাবে না, তাহলে তারা অপরাধে জড়িয়ে পড়বে, নতুন নতুন আরও সামাজিক সমস্যার উদ্ভব ঘটবে এই দুর্নীতির কারণে। মাদকাসক্তি সেম প্রসেসে দেখো, মাদকাসক্তি নিজে একটি সামাজিক সমস্যা এবং অন্য সামাজিক সমস্যার কারণ। মাদকাসক্ত কোনো ব্যক্তি কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে আস্তে আস্তে, সে যত রকম যখন টাকা থাকে না নিজের কাছে, নানাভাবে সে চুরি ডাকাতি ছিনতাইয়ে লিপ্ত হয়, তারপর তোমার ইপটিজিং বলো, যত রকম যা খারাপ কাণ্ড হয় সে করতে বাধ্য হয়ে যায়। তারপরে আছে তোমার মুদ্রাস্ফীতি। একটা মানুষের ইনকাম, মনে করো একজন মানুষের ইনকাম মাসে 1000 টাকা, এখন মুদ্রাস্ফীতি যদি চলে যায় তার আয়ত্ত সীমার বাইরে, সে জিনিস যে কিন্তু 1000 টাকা, সেই টাকার জিনিস হয়ে গেছে মনে করো 1300 টাকা। এখন 1300 টাকা মেকআপ করতে যে স্বাভাবিকভাবে তার যে ইনকাম আছে সেখান থেকে তো তার ইনকাম বাড়ছে না, ওই ইনকামের মধ্যে তাকে জিনিস কিনতে হবে, তাহলে তার জিনিস কেনার পরিমাণ কমিয়ে দিতে হবে। এতে করে তার মৌলমানবিক চাহিদা পূরণ কম হচ্ছে, সে মানসিক অস্থিরতায় ভুগবে, পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ করবে, নানা রকম বিশৃঙ্খলার সৃষ্টি হবে এবং শেষে দেখা যাচ্ছে সে অপরাধে জড়িয়ে পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরের বিষয় দেখো, ছোট্ট বিষয় একটু, সামাজিক সমস্যার আন্তঃসম্পর্ক। সামাজিক সমস্যা যেগুলো রয়েছে তোমরা দেখছো, এক একটি সামাজিক সমস্যা অন্য সামাজিক সমস্যার কারণ এবং ফলাফল। যখন একজন ব্যক্তির, ধরো মনে করো যে অপুষ্টি একটি সামাজিক সমস্যা, অপুষ্টির শিকার একজন ব্যক্তি কাজ করার ক্ষমতা আস্তে আস্তে হারিয়ে ফেলেন, তিনি তখন আস্তে কি হবেন, বেকার হয়ে পড়লেন। দেখো বেকারত্ব সমস্যাটি এখানে চলে আসলো। বেকারত্ব যখন থাকবে, দীর্ঘদিন থাকবেন, তিনি স্বাভাবিকভাবে তার মেজাজ খিটখিটে হয়ে যাবে, আস্তে আস্তে তোমার অপরাধে জড়িয়ে পড়বে। বিয়ে করতে যাবে, তার টাকার দরকার, সে যৌতুক চাবে, কিংবা বিয়ে করে আনছে তার যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করবে, নানাভাবে এইসবভাবে সামাজিক সমস্যার সৃষ্টি হবে। সামাজিক সমস্যাগুলো একটি আরেকটির সাথে জড়িত এবং একটি অন্যটির কারণ এবং ফলাফল, এটাকেই বলা হচ্ছে সামাজিক সমস্যার আন্তঃসম্পর্ক। প্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখো আমরা জনসংখ্যার সমস্যা সম্পর্কে জানবো। এটি একটি সামাজিক সমস্যা। 70-এর দশকে বাংলাদেশের এটি একটি অন্যতম বড় সমস্যা হিসেবে, 1 নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছিল। একটি দেখো বইয়ের ছবি দেওয়া আছে, অ্যান এসে অন দ্য প্রিন্সিপল অফ পপুলেশন। এই ছোট প্রশ্নটি তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে, সেজন্য আমি এই বইটার ছবি দিয়েছি যাতে তোমাদের মনে ছবিটি গেঁথে যায় এবং তোমরা পরীক্ষায় যদি আসে এই ছবিটি মনে করে লিখে ফেলতে পারবে। এই প্রবন্ধটি লিখেছেন থমাস ম্যালথাস। এই বিখ্যাত অর্থনীতিবিদ থমাস ম্যালথাস বলেছেন, কোনো দেশের জনসংখ্যা সে দেশের মোট যে খাদ্য উৎপাদন হয় তার চেয়ে বেশি হলে তাকে জনসংখ্যা সমস্যা বলে। তার দৃষ্টিতে খাদ্য উৎপাদনের সমস্যার উপর ভিত্তি করে জনসংখ্যাকে সমস্যা বলা হয়েছে। অর্থাৎ খাদ্য প্রোডাকশন যদি কম হয়ে যায় এবং জনসংখ্যা বেশি হয়ে যায়, খাদ্য ঘাটতিকে বলা হচ্ছে যে এটা তার দৃষ্টিতে জনসংখ্যা সমস্যা। ম্যালথাস বলেছেন জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে। জ্যামিতিক হারটা কেমন? 1, 2, 4, 8, 16, 32 এভাবে তোমার দ্বিগুণ হচ্ছে। আর খাদ্য উৎপাদন কিভাবে বাড়ছে? গাণিতিক হারে। গাণিতিক হারটা কেমন? 1, 2, 3, 4, 5 এভাবে বাড়বে। ম্যালথাস আর কি বলেছেন? ম্যালথাস বলেছেন তার মতে প্রতি 25 বছর পর পর জনসংখ্যা দ্বিগুণ হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে তোমাদের ছোট প্রশ্ন আসতে পারে যে আসলো, ধরো মনে করো যে ম্যালথাসের মতে জনসংখ্যা কত বছর পর পর দ্বিগুণ হয়। তারপরে আসতে পারে যে খাদ্য উৎপাদন কেমন হারে বাড়ে, গাণিতিক হারে না জ্যামিতিক হারে, এরকম প্রশ্ন আসতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি দেখো বই আছে যে গ্রন্থটি দ্য পপুলেশন বম, লিখেছেন কে? পল এরিক। এই প্রশ্নটিও তোমাদের পরীক্ষায় আসার মতো। কাম্য জনসংখ্যা কি? এই প্রশ্নটিও ছোট প্রশ্ন হিসেবে আসে। কাম্য জনসংখ্যাটা একটু আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। যখন কোনো দেশের জনসংখ্যা ও সম্পদ সামঞ্জস্যপূর্ণ হয়,
অর্থাৎ দেশের যে জনসংখ্যা আছে তার সম্পদের সাথে যদি তার ব্যালেন্স থাকে সেটাকে বলা হচ্ছে কাম্য জনসংখ্যা। এবং এখানে আরেকটি কন্ডিশন আছে, সেটি হচ্ছে মাথাপিছু আয় হয়ে যেতে হবে সর্বোচ্চ পর্যায়ে, সেটি হচ্ছে কাম্য জনসংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ বাংলাদেশের জনসংখ্যার সমস্যার কারণ। যদিও এই ছবিটি বাংলাদেশের নয়, তবু এটি একটি ঘটনা, বাল্য বিবাহ। বাংলাদেশে এরকম ছবি প্রায়ই আসে পেপার পত্রিকায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমরা দেখে থাকবে। বাল্য বিবাহ, বাল্য বিবাহের ফলে বাংলাদেশের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, আগে থেকেই ধারণাটি আসছে। ছেলের বয়স 20 না হতে বাবাকে এসে বলেছে, আব্বা বিয়ে দাও। বিয়ে না দিলে সে অনাসৃষ্টি সৃষ্টি করে দেয়, ভাঙচুর, লন্ড ভন্ড জিনিসপাতি। বাধ্য হয়ে বাবা মা কি করবে, দিয়ে দাও বিয়ে। এই যে বাল্য বিবাহ, এই বাল্য বিবাহের ফলে জনসংখ্যা বাড়তেই থাকে। 20 বছর বয়সে বিয়ে হয়েছে, 22 বছর বয়সে এসে তোমার বাচ্চা হয়ে যায়, কিংবা 17 বছর অনেকে বিয়ে করে। আগে তার চেয়েও কম ছিল, বয়সে 6-7 বছরের বিয়ের ঘটনা শোনা গেছে। এতে করে বাল্য বিবাহের ফলে জনসংখ্যার হার বেড়ে যায়। বহু বিবাহ, দেখতে পাচ্ছ চিত্রে এক ভদ্রলোকের 2টি স্ত্রী। অনেকে পরামর্শ দেয় যে তুই দোস্ত একটি বিয়ে করে কি করবি, 2টি বিয়ে কর কিংবা তার বেশি বিয়ে কর। এক বউ ঝগড়া করলে আর এক বউয়ের কাছে চলে যাবি, যে শান্তিতে থাকতে পারবি, কিংবা 2 বউ ঝগড়া করবে, তুই শান্তিতে থাকবি। এমন উদ্ভট চিন্তা ভাবনার ফলেও মানুষ বিয়ে শাদী করে থাকে। এই বহু বিবাহের ফলে জনসংখ্যা বেড়ে যায়। একজন ওয়াইফের দেখা যাচ্ছে 1টি কিংবা 2টি বাচ্চা থাকার কথা, যখন সে একাধিক বিয়ে করবে এর ফলে তার বাচ্চার সংখ্যাও বেড়ে যাবে। এতে করে জনসংখ্যার বিস্ফোরণ গড়ে চলেছে প্রতিনিয়ত। তারপরে আরেকটি দেখো ব্যাপার জনসংখ্যার সমস্যার, খাদ্যাভ্যাস। আমাদের দেশে মানুষেরা ভাতের প্রতি, কার্বোহাইড্রেট এবং প্রোটিন মানে মাছ মাংসের প্রতি খুবই আসক্ত। মাছে ভাতে আমরা বাঙালি। ডাক্তারের কাছে রোগী গিয়েছেন, ডাক্তার সাহেব বলছেন যে আপনি 2 বেলা রুটি খাবেন। তো রোগী বলছেন যে স্যার, রোগী ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো। এই যে আমাদের খাদ্যের প্রতি টান, খাদ্যাভ্যাস আমরা চেঞ্জ করতে পারছি না। আমরা যে আমাদের যে খাদ্যাভ্যাস রয়েছে, এই খাদ্যাভ্যাসের ফলে স্বাভাবিকভাবে আমাদের প্রজনন হারের ক্ষেত্রে এটি প্রভাব বিস্তার করে। আমাদের খাদ্যাভ্যাসের ফলে আমরা অধিক মাত্রায় প্রজননে চলে যাচ্ছি। শিশু মৃত্যু হারের কি কারণে জনসংখ্যা বাড়বে? মনে করো একজন ব্যক্তির একটি বাচ্চা আছে, ছোট বাচ্চা, 3 মাস কিংবা 4 মাস কিংবা 3-4 বছর বয়স। এনিহাও সেই বাচ্চাটি মারা গেল। স্বাভাবিকভাবেই সেই ব্যক্তিটি ভয় পাবেন, পিতাটি ভয় পাবেন, মাতাটি ভয় পাবেন যে এরপরে যদি আমার শিশু মারা যায় তাহলে আমি বেশি বেশি বাচ্চা নেব। কিংবা আশেপাশে এরকম পরিবেশ পরিস্থিতি দেখে বাবা মা, অভিভাবক উৎসাহিত হন বেশি করে বাচ্চা নিতে। এর ফলে আমাদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে। কৃষিভিত্তিক অর্থনীতি, আমাদের গ্রামীণ সমাজ ব্যবস্থায় যে বাড়ির মুরব্বী আছেন, গৃহস্থ আছেন, তিনারা মনে করেন ছেলে পেলে বেশি থাকলে তার কৃষিকাজে সাহায্য করবে, তার উৎপাদন বাড়বে, তার লেবার নিতে হবে না। এই চিন্তা চেতনা থেকে তিনারা অধিক মাত্রায় সন্তান নিয়ে থাকেন। জন্ম নিয়ন্ত্রক ব্যবহারে অনিচ্ছা, আমাদের দেশে এখনও উল্লেখযোগ্য হারে জনসংখ্যা দম্পতি তিনারা জন্ম নিয়ন্ত্রক ব্যবহার করেন না। এর ফলে অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত যেটাই বলো না কেন, এইভাবে জন্মের ঘটনা, বাচ্চা জন্মের ঘটনা ঘটে থাকে। এতে করে জনসংখ্যা বেড়ে যাচ্ছে। নারী ক্ষমতায়নের অভাব, ক্ষমতায়ন ধারণা তোমাদেরকে আমি একটু বলি। ক্ষমতায়ন হচ্ছে এমন একটি পরিবর্তনকারী প্রক্রিয়া যেখানে পিছিয়ে থাকা দুর্বল জনগোষ্ঠী মানে যেসব আছে, নারী ধরতে পারো, তারপরে তোমার যারা আরো ছিন্নমূল জনগোষ্ঠী, দরিদ্র জনগোষ্ঠী, এদেরকে ক্ষমতায়নের ক্ষেত্রে তাদের যে পছন্দ মতো জিনিস চয়েস করা, তাদের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা, এটাকে সাধারণভাবে ক্ষমতায়ন বলা হচ্ছে সোজা ভাষায়। এই নারীর ক্ষমতায়ন যখন থাকবে তখন নারী বাচ্চা নেওয়ার ক্ষেত্রে সে মতামত দিতে পারবে। নারীর ক্ষমতায়ন নাই, এখন ওয়াইফ স্বামীকে বলছে আমার শরীর খারাপ, 2টা বাচ্চা নিয়েছে আর বাচ্চা নাইনি। এখন স্বামী বলছে ইনকাম করি আমি, তুমি বলার কে হে, আমি যত ইচ্ছা আমি বাচ্চা নেব। এই যে বিষয়গুলো থাকে,
এর ফলে জনসংখ্যা বৃদ্ধি পায়। দারিদ্র্য। ডি ক্যাস্ট্রো তার বিখ্যাত গ্রন্থ দ্য জিওগ্রাফি অফ হাঙ্গার এ বলেছেন, খাদ্যাভাসের কারণে দারিদ্র্য ও ক্ষুধার্ত মানুষের প্রজনন ক্ষমতা অপেক্ষাকৃত বেশি। এর প্রমাণ পাবে তোমরা আফ্রিকাতে কিংবা আমাদের দেশে আগে যখন ছিল দারিদ্র্যের হার বেশি ছিল, তখন প্রজননের হারও অনেক বেশি ছিল। সেজন্য ভদ্রলোক এই ডি ক্যাস্ট্রো এই কথাটি গবেষণা করে বলেছেন। যৌথ পরিবার ব্যবস্থা। গ্রামীণ সমাজে এখনও বেশিরভাগ ক্ষেত্রে যৌথ পরিবার ব্যবস্থা রয়েছে, আগে থেকে চলে আসছে। যৌথ পরিবার ব্যবস্থায় একাধিক সন্তান নিতে উৎসাহিত করা হয়, যে এক পরিবারের সাথে আরেক পরিবারের দ্বন্দ্ব ফ্যাসাদ আছে, আমার পরিবারে বেশি সন্তান দরকার, তারা এক একটা লাঠি প্রয়োজনে মারামারি করবে, এইসব যে ভ্রান্ত ধারণা, এর ফলে মুরব্বীরা উৎসাহিত করেন দম্পতিদের বেশি করে বাচ্চা নাও, আমাদের যে জ্ঞাতিগোষ্ঠী আছে তাদের সংখ্যা বাড়াও, তারা আমাদের যে কোনো আপদ বিপদে হেল্প করবে এবং প্রয়োজনে মারামারিও করবে। এসব ভ্রান্ত ধারণার ফলে জনসংখ্যাগুলো বৃদ্ধি পায়। নিরক্ষরতা ও অজ্ঞতা। মানুষ জনসংখ্যার যে কুফল আছে সেই কুফল সম্পর্কে সচেতন নয়, অজ্ঞতায় থাকে। একটি পরিবারে মনে করো ছোট্ট একটি ঘর আছে, সেখানে একটি বাচ্চা থাকার মতো পরিবেশ আছে, কিন্তু সেখানে যদি 4 জন বাচ্চা থাকে তাহলে স্বাভাবিকভাবে বাসস্থানের সমস্যা হবে, খাদ্যের সমস্যা হবে, মৌলমানবিক চাহিদা পূরণের যত রকম সমস্যা আছে প্রতিটি সমস্যা আসবে। এর ফলে একটা বিশৃঙ্খলা দেখা দিবে। পরের বিষয়টি আসো সামাজিক নিরাপত্তাহীনতা। আমাদের দেশে আগে যে সামাজিক নিরাপত্তা ছিল, সরকার প্রতিনিয়ত এর সংখ্যা বাড়াচ্ছেন এবং পরিধি, টাকার পরিমাণ, অর্থের পরিমাণ, সাহায্যের পরিমাণ এগুলো বাড়িয়েছেন। কিন্তু তারপরেও গ্রামীণ সমাজ ব্যবস্থায় যেগুলো শারীরিক শ্রমজীবী যারা ব্যক্তিরা আছেন আমাদের, তিনারা শেষ বয়সে সামাজিক নিরাপত্তাহীনতার কথা মনে করেন, যে আমি যখন বৃদ্ধ হব, আমার যখন আয় থাকবে না, তখন আমাকে দেখাশোনা কে করবে? আমার ছেলে দরকার, কিংবা আমার একাধিক ছেলে দরকার। একজনের ধরো মনে করো 3 জন মেয়ে আছে, তো 3টি মেয়ে থাকার পরেও সে সন্তুষ্ট না, মেয়েকে বিয়ে দেব, সে চলে যাবে শ্বশুর বাড়ি, আমার আরও বাচ্চা, আমার ছেলে বাচ্চা দরকার। এই করতে করতে দেখা যাবে 5টা 6টা মেয়ে হয়ে গেছে। এই বিষয়গুলো থাকে, এটা বাস্তব ফ্যাক্ট তোমাদের বলছি। এই সামাজিক নিরাপত্তাহীনতা জনসংখ্যা বৃদ্ধির একটি অন্যতম কারণ। জনসংখ্যা, বাংলাদেশে যে জনসংখ্যা পরিস্থিতি আছে এটার সংক্ষিপ্ত তোমাদের ধারণা দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। পরিবার পরিকল্পনা অধিদপ্তর বাংলাদেশে 15,25,00,000 জনসংখ্যা এবং জনসংখ্যা বৃদ্ধির যে হার 1.37% ধরে জনসংখ্যা ঘড়ি প্রণয়ন করেন। তোমাদের এটা কিন্তু পরীক্ষার জন্য, এই যে আমি স্লাইডে যে অংশটুকু আছে প্রিয় শিক্ষার্থীরা, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে যে জনসংখ্যা ঘড়ি কি, তোমরা এই বিষয়টা তুলে ধরতে পারো। আর বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি এটা তোমরা পারবা নিজের মতো করে কিছু তথ্য দিয়ে ব্যাখ্যা করতে পারবে। এই হিসেবে কি বলা হচ্ছে দেখো, বাংলাদেশে প্রতি 15 সেকেন্ডে 1 জন, অর্থাৎ মিনিটে 4 জন, ঘন্টায় 240 জন, প্রতিদিন 5,760 জন শিশুর জন্ম হচ্ছে। এবং এই পরিমাণটা বছরে কত হয়েছে? 20,73,600 জন শিশুর জন্ম হচ্ছে। দুঃখিত, এখানে ক্ষয়ের জায়গায় ক হয়েছে। তোমরা স্লাইডে একটি ছবি দেখতে পাচ্ছ, ছবিতে শত শত হাজার হাজার লোকই বলতে পারো ট্রেনে এবং প্ল্যাটফর্মে অবস্থান করছে। যে কোন সমস্যার ফল? খুব সহজে বুঝতে পারছো যে জনসংখ্যার সমস্যার ফলাফল বা প্রভাব। বেকারত্ব। দেখো জনসংখ্যার যে আমাদের যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যার ক্ষেত্রে জনসংখ্যা একটি সমস্যার প্রভাবগুলো কি কি? বেকারত্ব। জনসংখ্যা যখন বেশি হবে, মানুষের যে কর্মগুলো আছে সেই কর্মের সীমিত আকার ধারণ করবে। মনে করো একটি দেশে প্রতি বছর 1 লক্ষ লোকের কর্মসংস্থান হবে, কিন্তু জনসংখ্যা বেশি 10 লক্ষ আছে, তাহলে স্বাভাবিকভাবে 9 লক্ষ লোকের কর্মসংস্থান হবে না, তাহলে বেকারত্বে তারা পড়ে যাবে। তাহলে জনসংখ্যা সমস্যার একটি প্রভাব পড়বে বেকারত্বের ওপরে। কৃষি জমি হ্রাস। অধিক মাত্রা জনসংখ্যা যখন হবে, তোমরা দেখবে আগে যখন এই ব্যবস্থাটা ছিল না, রাস্তার পাশে কিংবা
মাঠে বিলে নানা জায়গায় যেসব কৃষি জমি ছিল যেখানে ফসল ফলাদি চাষ করা হতো, সে জায়গায় নিত্য নতুন বাড়ি তৈরি করা হচ্ছে। কি কারণে? স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পারছো যে বাসস্থান দরকার। আমাদের জনসংখ্যা প্রতি বছর বাড়ছে, কিন্তু জমি তো ভাই বাড়ছে না। এই জমি না বাড়ার ফলে এই যে জমিগুলো আছে তার উপরে চাপ পড়ছে, কৃষি জমি হ্রাস পাচ্ছে, এখানে মানুষের ঘরবাড়ি বাসস্থান নির্মিত হচ্ছে। বাসস্থান সমস্যা সেম প্রসেসে উঠি। মনে করো একজন পরিবারের সীমিত ইনকাম, সেখানে একজন বাচ্চার বা দুইজন বাচ্চার ভরণ পোষণ এবং তার লেখাপড়া খরচ মেটানো সম্ভব, তাকে রাখার মতো ব্যবস্থা আছে, যে ছোট্ট একটি ঘর রয়েছে সেখানে রাখা যাবে। কিন্তু সেখানে যদি বাচ্চা বেশি হয়, জনসংখ্যা বেশি হয়, স্বাভাবিকভাবেই বাসস্থানের উপর চাপ পড়বে। সেই বাসস্থানের 2 জনের জায়গায় 6 জন 8 জন 4 জন থাকতে হবে, এতে নানা রকম বিশৃঙ্খলা আসবে। জীবনযাত্রার নিম্নমান, জনসংখ্যা যখন বেশি হবে তার ফলে বাড়তি আয়ের সংকুলান হচ্ছে না, কিন্তু জনসংখ্যা বেড়েছে। এই জনসংখ্যার মৌলমানবিক চাহিদা পূরণ করতে যে সীমিত আয় রয়েছে তার মাঝখানেই আমাকে সবকিছু মিট আপ করতে হচ্ছে। উদাহরণ দিয়ে তোমাদের বুঝাই। মনে করো একজন ব্যক্তি মিস্টার এক্স, তার মাসিক ইনকাম 10,000 টাকা, তার স্ত্রী বাবা মা নিয়ে সে বাস করছে, ভালো কথা। একজন বাচ্চা কিংবা 2টি বাচ্চার জন্য তার কষ্টকর হয়ে যাচ্ছে জীবন, কিন্তু তারপরেও সে আরও 2টি বাচ্চা 4টি বাচ্চা নিয়েছে। এর ফলে কি হবে? তাদের যে চাল ডাল আছে, চাল ডাল আরও নিত্য যেগুলো প্রয়োজনীয় জিনিস বাঁচার জন্য দরকার, সেই জিনিসগুলো কিনতে গেলে সেই বাড়তি জিনিসের সংস্থান হচ্ছে না, ইনকাম নাই, তাহলে জিনিসের পরিমাণ কমে আসছে। যেখানে সে কিন্তু মনে করো মাসে হচ্ছে 60 কেজি চাল, 60 কেজি চাল তো সে তখন কিনতে পারবে না, তার পরিমাণ কমে আসবে, তাকে 45 কেজি কিনতে হচ্ছে। তাহলে মানুষের যে ভোগ্য পণ্য সেগুলো আস্তে আস্তে প্রতিটা জিনিস এইভাবে কমে যাবে এবং জীবনযাত্রার নিম্নমান আসবে, অপুষ্টিতে ভুগবে, নানা রকম সমস্যা চলে আসবে। পারিবারিক কলহ, মিস্টার এক্সের 2 জন শিশু পালন করার সামর্থ্য আছে, তার শিশু আছে 4 জন। এখন 2 জনের জায়গায় 4 জন থাকে, স্বাভাবিকভাবেই একজন কান ধরে টান দেয়, একজন চুল ধরে টান দেয়, এই বলে তুই মারছিস কেন, ও বলে তুই মারছিস কেন, চর থাপ্পড় লেগে আছে। স্ত্রী বলে বাচ্চা 2টা থাকলে ভালো হতো, কেন 4টা বাচ্চা আসলো আমাদের। এই যে স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ বেঁধে যায় প্রতিনিয়তই জনসংখ্যা বৃদ্ধির ফলে। বস্তি ও পরিবেশ দূষণ, স্বাভাবিকভাবেই যখন মানুষের মৌলমানবিক চাহিদা পূরণ হয় না, জনসংখ্যা বেশি হয়ে পড়ে, কর্মসংস্থানের তাগিদে মানুষ বাধ্য হয়ে শহরমুখী হন। এই শহরে এসে সীমিত আয়ের মানুষেরা কোনো তোমার বিল্ডিং অ্যাপার্টমেন্টে থাকতে পারেন না, তারা অত্যন্ত কষ্ট করে 2টো পয়সা আয়ের চিন্তায় বস্তিতে ওঠেন। বস্তিতে উঠে অনেক মানবেতর জীবনযাপন করেন তারা। তারপরে জনসংখ্যা যখন তোমার বাড়বে, এর সাথে পরিবেশ দূষণও হবে। কেমন? আমরা যে ভোগ্য পণ্যগুলো ব্যবহার করি, সে ভোগ্য পণ্যের পরিমাণ বেড়ে যাবে যখন জনসংখ্যা বাড়বে। এক দেশে মনে করো 1 কোটি জনসংখ্যা আছে, সেখান থেকে কালের পরিক্রমায় 1 কোটির জায়গায় তোমার 1.5 কোটি হয়েছে, তাহলে স্বাভাবিকভাবেই তার যে জিনিসগুলো লাগে ব্যবহার করা, সে জিনিসগুলো বাড়বে। জামা কাপড়, তারপর কসমেটিক, বিভিন্ন যেসব কেমিক্যালের বিষয় আছে, এই জিনিসগুলো আসবে। কলকারখানা গড়ে উঠবে, এই কলকারখানা গড়ে ওঠার ফলে সেখানে পরিবেশ দূষিত হবে, মানুষের ব্যবহৃত জিনিস বর্জ্য এসবের মাধ্যমে পরিবেশ দূষিত হয়ে পড়বে। তারপরে দেখতে পাচ্ছ তোমরা স্লাইডে অত্যন্ত কিছু কষ্টের বিষয়, যে এখানে শিশুরা দেখো একেবারে তাদের হাড়গুলো দেখা যাচ্ছে, দেখলে মন খারাপ হয়ে যায়। এই শিশুগুলো অপুষ্টির শিকার। স্বাভাবিকভাবেই যখন জনসংখ্যা একটি পরিবারে বেশি থাকবে, তার মৌলমানবিক চাহিদাগুলো পূরণ হবে না। মৌলমানবিক চাহিদা যখন পূরণ হবে না, অপুষ্টির শিকার হতে বাধ্য। পরিবারে চাল ডাল কেনার টাকায় থাকে না, তার জন্য তোমার পুষ্টিকর খাবার আমি কিভাবে কিনবো? স্বাভাবিকভাবে অপুষ্টিতে ভুগবে এবং নানা রকম অসুখ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়বে এসব পরিবার। শিক্ষা চিকিৎসার অপ্রতুলতা, যখন জনসংখ্যা বেড়ে যাচ্ছে চাপ পড়বে। প্রেক্ষাপটে চিন্তা করো যে শিক্ষা প্রতিষ্ঠানে
100 জনের সিট আছে, আসন আছে 100 জনের, কিন্তু আবেদন করছে কয়েক শত। তাহলে শিক্ষার যে পরিবেশ সেটা থাকছে না এখানে। চিকিৎসার হাসপাতালে বেড আছে 100, সেখানে রোগী তোমার 400। তাহলে কিভাবে সংকুলন হবে? আমাদের অধিক জনসংখ্যার ফলে সমস্যাগুলো হচ্ছে। কিংবা আমার সীমিত আয় কিন্তু পরিবারের জনসংখ্যা বেশি, এর ফলে যে শিক্ষার সুযোগ, চিকিৎসার সুযোগ, এগুলো আমি আমার পরিবারের সদস্যদের দিতে পারছি না আমার আয়ের সাথে সঙ্গতি রেখে। খাদ্য সংকট ও খাদ্য আমদানি। স্বাভাবিকভাবে চিন্তা করে আমাদের দেশের প্রেক্ষাপটে, আমাদের দেশের জনসংখ্যা যদি অনেক কম থাকতো, যদি আমাদের জনসংখ্যা মনে করো 4 কোটি হতো, তাহলে কি আমাদের এই হারে খাদ্য আমদানি করতে হতো? আমাদের প্রতি বছর খাদ্যশস্য আমদানি করতে হচ্ছে, ভোজ্য তেল আমদানি করতে হচ্ছে, এবং খাদ্যের সাথে আমরা যেগুলো খাচ্ছি ওই প্রায় প্রতিটি জিনিসই আমদানি করতে হচ্ছে। কি কারণে? আমাদের জনসংখ্যা অত্যধিক। এই অত্যধিক জনসংখ্যার ফলেই খাদ্য সংকট থাকছে এবং খাদ্য আমাদেরকে আমদানি করতে হচ্ছে। বৈদেশিক সাহায্য নির্ভরশীলতা। আমাদের যে জনসংখ্যা, সেই জনসংখ্যার ক্ষেত্রে আমাদের যে ব্যবসা বাণিজ্য কিংবা অর্থনৈতিক আরও যেসব কার্যকলাপ আছে, সেসবের জন্য যে অর্থ প্রয়োজন, তা আমরা দেশ থেকে সেটা মিট আপ করতে পারি না। এর ফলে বাধ্য হয়ে বিভিন্ন দাতা সংস্থা, বিদেশি রাষ্ট্র, প্রত্যেকের কাছে আমরা হাত পাততে বাধ্য হচ্ছি। জনসংখ্যা যে সমস্যা আছে, এই জনসংখ্যার সমস্যা মোকাবেলায় সমাজকর্মীর ভূমিকা। দেখো এই ছবিটিতে এম্পাওয়ারিং উইমেন। যদি নারীদেরকে ক্ষমতায়নের প্রক্রিয়ায় আনা হয়, নারীরা ক্ষমতায়নের সিদ্ধান্ত পায়, যে স্বামী তো বলছে যে আমি ইনকাম করি, তুমি ডিসিশন দেওয়ার কে? নারী যদি ক্ষমতায়নের হয় যে আমার ব্যাপার, সেটা আমি দেখব, নারী তার মতামত তুলে ধরতে পারবে, স্বাভাবিকভাবে জনসংখ্যা এখানে কমে আসবে। সমাজকর্মীর ভূমিকা এখানে দেখো, প্রতিটা জায়গাতে সমাজকর্মীর ভূমিকা ভাবে তোমরা হচ্ছে গবেষণার সমন্বয় থাকবে। মূলত সমাজকর্মী একটি এজেন্সির মাধ্যমে কাজ করে থাকে। এই এজেন্সির দ্বারা তিনি মানুষের সাক্ষাৎকার নিয়ে কিংবা আরও নানা উপায়ে তথ্যপাত্র সংগ্রহ করে এগুলো অ্যানালাইসিস করে গবেষণা তৈরি করেন এবং গবেষণার প্রতিবেদন সাবমিট করেন। তারপরে দেখো সমন্বয়। একটা সংস্থায় যখন কোনো সমাজকর্মী কাজ করছেন, সেই সংস্থার সমধর্মী বিভিন্ন সংস্থা থাকে, বেসরকারি সংস্থা। মনে করো একটি বেসরকারি সংস্থা, এনজিও নামে যেটা আমরা পরিচিত, এই এনজিও জনসংখ্যার সাথে সম্পৃক্ত বিভিন্ন কাজ করছে, জন্ম নিয়ন্ত্রক সামগ্রী যেসব গরিব মানুষ আছে কিংবা অন্য শ্রেণীর মানুষ আছে তাদেরকে দিচ্ছে। সে এরকম এনজিও আরও আছে, সরকারি পর্যায়ে বিভিন্ন সেবা আছে। এগুলোর মাঝখানে যদি সমন্বয় না থাকে, তাহলে সময়ের অপচয় হয়, অর্থের অপচয় হয়, যে লজিস্টিক বিষয় আছে, উপকরণ, এসবের অপচয় ঘটে। মনে করো এক এক এনজিও এক একভাবে কাজ করছে, এক এক সংস্থা একভাবে কাজ করছে। এখন মিস্টার এক্স এক এনজিও থেকে যেসব তোমার জন্ম নিয়ন্ত্রণের জিনিস সামগ্রী আছে সেগুলো নিয়েছে, আবার আরেকটি এনজিওতে যে তার নাম সেখানে এন্ট্রি না করা না এইভাবে নিয়ে নেয়, সে ওখান থেকেও নিচ্ছে, কিন্তু যার দরকার সেই ব্যক্তিটি পাচ্ছে না। কি কারণে? এই সমন্বয় না থাকার কারণে। কিন্তু যদি সুষ্ঠু সমন্বয় থাকে, তাহলে এই সম্পদের সময়ের অপচয়গুলো হবে না এবং কর্মসূচির যে সুষ্ঠু বাস্তবায়ন সেগুলো হয়ে থাকে। নীতি প্রণয়নে সহায়তা করা। সমাজকর্মী যেহেতু তোমার একেবারেই মাঠ পর্যায়ে কাজ করছেন, তিনি সমস্যাগুলোকে বাস্তবতা নিরিখে দেখেছেন, সেখানে থেকেছেন, মানুষের সাথে কাজ করেছেন, স্বাভাবিকভাবে তিনার জ্ঞান এক্ষেত্রে অনেক। তিনি নীতি নির্ধারক যেসব মহল আছেন, সেই মহলের সাথে তিনি কাজ করতে পারবেন। সমাজকর্মী কাজ করে নীতি প্রণয়নের ক্ষেত্রে পরামর্শ দান করবেন। পরিবার পরিকল্পনা কর্মসূচির বাস্তবায়ন। সুষ্ঠুভাবে পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়ন করতে গেলে সমাজকর্মী তার যে লব্ধ জ্ঞান রয়েছে, সমাজকর্মের মূল্যবোধ, পদ্ধতি, এগুলো প্রয়োগের মাধ্যমে সেই এজেন্সির যে লক্ষ্য উদ্দেশ্য সেটি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পারেন। তিনি পক্ষপাতমূলক আচরণ করবেন না, সব কিছুর ঊর্ধ্বে থেকে থাকবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, আন্তরিকতার সাথে গ্রহণ করবেন, সমস্যার সমাধানে আন্তরিক হবেন। এসবের মাধ্যমে এজেন্সি তার লক্ষ্যে পৌঁছাতে সম্ভব হবে। নারী ক্ষমতায়নে উৎসাহিত করা। সমাজকর্মীকে বলা হয় পরিবর্তনের বাহক, তিনি সমাজে পরিবর্তন আসবে এমনটাই প্রত্যাশা করা হয়। নারী ক্ষমতায়নের এই প্রক্রিয়াটি এখন আমরা পিছিয়ে আসি, অনেক পরিবর্তিত হয়েছে,
আন্তরিকতার সাথে বিভিন্ন দাতা সংস্থা, বিদেশি রাষ্ট্রের পরামর্শ, সরকারের আন্তরিকতা, এর ফলে নারী ক্ষমতায়ন হচ্ছে। গ্রামীণ লেভেলে যদি নারী ক্ষমতায়নের রুটকে তোমার আরও প্রসারিত করা যায়, সেখানে নারীরা যদি তাদের মতামতকে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে এই জনসংখ্যা নিয়ন্ত্রণকে অনেকটাই কন্ট্রোল করা সম্ভব। বাল্যবিবাহ নিরোধ। বাল্যবিবাহের ফলে এই জনসংখ্যার বৃদ্ধির হার প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। একটা একজন শিশু কিশোরী যখন বিয়ে হয়, স্বাভাবিকভাবেই বিয়ের কয়েক বছর পরেই তার শিশু সন্তান আসে, এর কিছু বছর পর আবার আসে, এইভাবে তাদের সমস্যাগুলো বেড়ে যায়। বাল্যবিবাহ যদি নিরোধ করা যায়, তাদেরকে বোঝানো যায় এর নেতিবাচক প্রভাব সম্পর্কে, খারাপ ফলাফল সম্পর্কে, তাহলে এই জনসংখ্যা সমস্যা মোকাবেলায় একটি কার্যকরী ভূমিকা আসবে। জন্ম নিয়ন্ত্রক সহজলভ্য করা। আমাদের দেশে যে জন্ম নিয়ন্ত্রক সামগ্রীগুলো রয়েছে, সেগুলোর দাম বেশ চওড়া। নিম্ন আয়ের যেসব মানুষ আছেন, তারা এই জন্ম নিয়ন্ত্রক সামগ্রীগুলো ঠিকভাবে পান না, যেসব কারণে জনসংখ্যা অনেক বেড়ে যায়। এই জন্ম নিয়ন্ত্রক সামগ্রীগুলো এই কম আয়ের মানুষের, যারা পিছিয়ে পড়া মানুষ আছেন, কিংবা যাদের কাছে জন্ম নিয়ন্ত্রক সামগ্রীগুলো পৌঁছানো সম্ভব হচ্ছে না, তাদেরকে এই টার্গেট গোষ্ঠীর মাঝখানে এনে জন্ম নিয়ন্ত্রক সামগ্রীগুলো পৌঁছাতে হবে এবং জন্ম নিয়ন্ত্রক সামগ্রীগুলো সরকারি পর্যায়ে সহজলভ্য করতে হবে। আরেকটি বিষয় দেখো শিক্ষার্থীরা, সুস্থ রুচিশীল বিনোদন। আমাদের দেশের প্রেক্ষাপটে যে বিনোদন মাধ্যমগুলো রয়েছে, সেখানে অনেকটাই অশ্লীল, কুরুচিপূর্ণ বিনোদনের ব্যবস্থা থাকে। এর ফলে মানুষেরা স্বাভাবিকভাবে যৌবিক তাড়নায় নিপতিত হয়ে দেখা যাচ্ছে যে এখান থেকে জনসংখ্যার সমস্যাটিও আসে। নারীদের কারিগরি প্রশিক্ষণ। নারীরা যখন কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করার ফলে তিনি আয় বর্ধনমূলক যে কর্মসূচি রয়েছে, নতুন আয়ের সুযোগ পাবেন, তিনি কাজের মাঝে নিজেকে নিয়োজিত করে রাখবেন। এই নিয়োজিত করে রাখার ফলে তিনি যে সন্তান লালন পালনের বিষয়টি ভালোভাবে অনুধাবন করতে পারবেন। কাজে যেহেতু থাকবেন, অধিক সন্তান নিতে তিনি আগ্রহী হবেন না। একটি সন্তান মানুষ করতে যে পরিমাণ পরিশ্রম, অর্থ দরকার, সেই নারী সে সম্পর্কে সচেতন থাকেন। যখন তিনি কাজের মাঝখানে নিয়োজিত থাকবেন, তিনি বিষয় সম্পর্কে সচেতন থেকে অধিক সন্তানে উৎসাহী হবেন না। পুরুষদের কর্মমুখী করা। প্রচলিত মতবাদ আছে, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। মানুষের যখন কাজ নাই, বসে থেকে শুধু উল্টাপাল্টা চিন্তাভাবনা, খারাপ নেতিবাচক চিন্তাভাবনা আসে। পুরুষ মানুষদের যদি তাদের কর্মের মাঝখানে রাখা যায়, কর্মমুখী থাকে, সারাদিন বাড়িতে না থাকে, কাজে যদি থাকে, স্ত্রীর পিছনে যদি না থাকে, তাহলে এই জনসংখ্যার বিষয়টা সীমিত পরিসরে হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব। নারী শিক্ষার প্রসার। আমাদের দেশের প্রেক্ষাপটে প্রায় অর্ধেকই নারী, কিন্তু তোমরা দেখবা যে প্রাইমারি সেকেন্ডারি লেভেলে নারী শিক্ষার্থীর হারই বেশি, কেননা তারা পড়াশোনার প্রতি অধিক আগ্রহী হচ্ছে দেখা যাচ্ছে ইদানিং, এবং ড্রপ আউটের সংখ্যা তুলনামূলক নারীদের কম। এই নারী শিক্ষার যদি প্রসার হয়, নারীরা তাদের সুযোগ সুবিধা, অধিক সন্তানের যে কুফল, এসব সম্পর্কে জানতে পারবে, তারা অধিক সন্তানে আগ্রহী হবে না। অবাল্য বিবাহ হওয়ার ফলে অল্প বয়সে বাচ্চা হলে নারীদের নানা রকম শারীরিক সমস্যা থাকে, প্রসূতি মায়ের মৃত্যু হতে পারে, অনেক রকম শারীরিক জটিলতা আসে, কিংবা অধিক সন্তান হলে মানুষের সমস্যা হতে পারে। এইসব বিষয় সম্বন্ধে নারীরা জানতে পারবে, তখন তারা অধিক সন্তানে উৎসাহিত হবে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ছবিটিতে একটি ব্যক্তিকে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো উনি কিসের সমস্যায় আছেন? আশা করি তোমরা উত্তরটা নিজেরা দিতে পারবেন। লুকিং ফর আ জব, উনি চাকুরি খুঁজতেছেন, তিনি বেকার সমস্যায় আছেন। বেকারত্ব ধারণাটা আমরা সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করি। অধ্যাপক পিগুর মতে, যখন কর্মক্ষম লোকেরা যে যোগ্যতা রয়েছে তার সে যোগ্যতা অনুসারে প্রচলিত মজুরিতে কাজ করতে চায় কিন্তু কাজ পায় না, তখন সেই পরিস্থিতিকে বেকারত্ব বলা হয়। আইএলও বেকারত্ব সম্পর্কে নতুন মানদণ্ড দিয়েছেন,
এই মানদণ্ডে বলা হচ্ছে সপ্তাহে 1 ঘন্টা কাজ না করলে উক্ত ব্যক্তিকে বেকার বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, সময় স্বল্পতার কারণে এবং এই অধ্যায়টি বেশ বড়, আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকো।